এই কি বললো রে মেয়েটা? মুখর ছোট করে বলল, রিজেক্ট তোদের বন্ধু। জীবনে কোনো মেয়ের ওপর মুখের শাড়ির অনুভূতি তৈরি হলো, আর সেই মেয়েটাকে রিজেক্ট করে দিল। মুখরের কথায় আরবাজ আর মিশুর মুখটা ছোট হয়ে গেল। মিশু বলল, মেয়েটা তোকে অপছন্দ করে নাকি? আরে না, সে তার জীবনের সাথে কাউকে জড়াতে চায় না, আর এখন বিয়েও করতে চায় না। তখন আরবাজ বলল, আরে এটা তো একবার, হাল ছাড়িস না বন্ধু, লেগে থাক, একদিন ঠিকই রাজি হবে। উনি সবার মতো নয়, উনি একদম আলাদা। আরে ভাই, চেষ্টা করতে তো ক্ষতি নেই, তাই না? এখন এসব বাদ দে, মেয়েটাকে দেখা। মুখর সামনে তাকালো, দেখলো মেহবিনী ওদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। মুখর তাকাতেই ও দৃষ্টি সরিয়ে নিল। মেহবিন আরবাজকে মুখরের সাথে দেখে অবাক হয়ে গেছিল, তাই এতক্ষণ ধরে ওদের দিকে তাকিয়েছিল। মুখরের নজর পড়তেই মেহবিন ওদের সামনেই দিয়ে চলে গেল। মুখর ডাক দিল। মিস মেহবিন। মেহবিন পেছনে ঘুরে মুখরের দিকে তাকিয়ে বলল, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই যে আপনি যখন তখন এইভাবে ডাকবেন। আপনার উত্তর তো আপনি পেয়ে গেছেন। আশা করি এরপর থেকে আপনার আর আমার সম্পর্ক পানির মতো পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ হাফেজ। বলেই মেহবিন চলে গেল। তখন মিশু বলল, এই মেয়েটাই মেহবিন। বাপরে বাপ, যেন তুই ওকে ডাকিসনি, ও তোকে এনেছিল। হ্যাঁ শিশুমণি, এটাই সেই মানুষটি যাকে প্রথমবার তার এরকম ব্যবহারের জন্য অসামাজিক বলেছিলাম। আর এখন সেই অসামাজিক মেয়ের জন্য মেডিকেলের সামনে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে ইনফেকশন মুখ সারিয়ার। কথাটা শুনে মুখর হাসলো, কিন্তু আরবাজ মেহবিনকে দেখে থমকে গেছে। ও চুপচাপ হয়ে রইল। ওরা সবাই নিজেদের জায়গায় চলে গেল। রাতে কাব্যের বিহঙ্গিনীর পেজ থেকে একটা পোস্ট হলো। মানুষ কতটা সহজেই না প্রাপ্তির জন্য আবদার করে বসে, অথচ তারা জানেই না কখনো কখনো প্রাপ্তির থেকে অপ্রাপ্তিটাই শ্রেয়। পোস্টটা সামনে আসতেই মুখর একটু অবাক হলো। মেহবিনের কাব্যের বিহঙ্গিনী ডায়েরিতে লেখা দেখে ও ফেসবুকে সার্চ দিয়েছিল। তখন একটা পেজ আসে ওরই ওই নামে। পেজটা বছরখানেক আগে খোলা হয়েছে এবং ফ্যান ফলোয়ারও বেশ আছে। ও মনোযোগ দিয়ে তার পেজটার প্রত্যেকটা পোস্ট পড়লো। দেখতে দেখতে ও একটা পোস্টে থমকে গেল। একটা মানুষ নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বুঝতে পারে না, অথচ মানুষ কত সহজেই না একটা মানুষকে তার কাজের পরিচয় দিয়ে বিচার করে বসে। কেউ দারোয়ান তো কেউ নেতা, কিন্তু দারোয়ানকে দেখে যেন নেতা সাহেব দারোয়ানকে মানুষের কাতারেই ফেলতে চান না। এভাবেই উঁচু স্তরের মানুষেরা নিচু স্তরের মানুষকে বাঁচতে দিতে চায় না। মুখর ডেটটা দেখলো আর মনে করার চেষ্টা করলো অ্যাসিড পড়া মেয়েটার কেসটা কোর্টে ওঠার ডেট। একই দিনে পোস্টটা করা। ওর একটা দেখে সন্দেহ হলো পেজটা মেহবিনেরই। এছাড়া মেহবিন পারিপার্শ্বিক অবস্থা থেকে পোস্ট করে। এরপরও কয়েকদিন পর ওর নজর রাখলো, ওর পারিপার্শ্বিক পরিবেশ থেকেই পোস্ট করে। ও শিওর হয়ে গেল আজকের পোস্ট দেখে, আলট্রা শিওর। তবে ওর মনে খচখচ করলো, ওই কাব্যটা কে? কাব্য নামের কারোর সাথে কি ওর জীবন জড়িত? ওই জন্যই কি রিজেক্ট করলো? এদিকে আরবাজ মেহবিনের সাথে কথা বলল। মুখরের ব্যাপারটা নিয়ে মেহবিন সাবনা করে দিল, ও এখনই কারোর সাথে জড়াতে চায় না। আরবাজ অনেক বোঝানোর পরেও ব্যর্থ হয়ে গেল। সময় পেরিয়ে গেল আরও 1 মাস। মুখর একটা কাজে এসেছিল, তবে ওর হাঁটতে ইচ্ছে হচ্ছিল দেখে এমনিতেই হাঁটছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ও একটা বাস স্টপে আশ্রয় নিল। পাশে দাঁড়াতে দেখলো মেহবিনও ওখানে। ও আশেপাশে দেখলো না, আর কেউ নেই। রাত 8টা। মেহবিন এবার ওর দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকালো। তখন মুখর বলল, মিস মেহবিন, দেখছেন, প্রকৃতিও বোধহয় চায় আমরা এক হই। তাই তো দেখে দেখে সময় বৃষ্টি নামিয়ে আমাদের এক জায়গায় এনে দিলাম। আর কি অদ্ভুত দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই। মেহবিন মুখরের দিকে তাকিয়ে বলল, নিজের মন মতো প্রকৃতিকে ভেবে নেওয়া বোকাদের কাজ। প্রকৃতি নিজের নিয়মে চলে, অন্যদের নয়। তবে এটা ঠিক, কোনো কিছুই কারণ ব্যতীত হয় না, এমনকি প্রকৃতিও না। সেটা তো বলছে, প্রকৃতিও চায় আমরা এক হই। তো বলুন না মিস, এই বৃষ্টিকে সাক্ষী রেখে আপনি কি আমার হবেন? মেহবিন এবার কঠোর স্বরেই বলল, আপনি বাংলা বোঝেন না মুখর শাহরিয়ার?
একটা মেয়ে তখনই না বলে যখন তার উত্তর পুরোপুরি শিওরভাবে না হয়। দেখুন, আপনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আপনাকে এসবে মানায় না, দয়া করে করবেন না এইসব। মেহবিনের কথায় মুখর মুচকি হেসে বলল, কাঁদিছে গগন বহিছে পবন, কহিতেছে কানে কানে, কি এমন যন্ত্রণা তোমার, বলিয়া যাও গানে গানে। বিহঙ্গ কহিল, উড়িয়া গিয়াছে পিঞ্জিরার বিহঙ্গিনী, করিয়া গিয়াছে একা, আর কি কভু পাব আমি বিহঙ্গিনীর দেখা। পবন কহিল, হে বিহঙ্গ, হাল ছাড়িলে হয়, বক্ষে বল আর অন্তরে বিশ্বাস রাখিলে তব আসিবে জয়। মুখরের কবিতায় মেহবিন শান্তভাবে তার দিকে তাকাল। বিহঙ্গ বলতে ও নিজেকেই বুঝিয়েছে, আর এটাও বুঝিয়েছে ও হাল ছাড়ার পাত্র নয়। কিন্তু মেহবিন কিছু বলল না। তখন হুট করে মুখর আবার বলল, আপনার জীবনে কি কাব্যনামার কেউ আছে যার জন্য আমাকে রিজেক্ট করছেন? মেহবিন মুখরের দিকে তাকিয়ে বলল, আমার জীবনে কেউ নেই, আমি একা, আমার কেউ নেই, আর কোনোদিন ছিলও না। হুট করে এমন কথায় মুখর হতভম্ব হয়ে যায়। ও কিছু বুঝতে পারে না, তবুও বলল, তাহলে কাব্য মানে কাব্যের বিহঙ্গিনীর উৎপত্তি কোথায়? কাব্য মানে কি বলুন তো? কবিতা বা ক্ষুদ্র আকারে লেখা কিছু গল্প। মেহবিন হাসলো আর বলল, আপনারটা হয়েছে, তবে জানেন কাব্য অর্থ আরও আছে, যেমন নির্দোষ সারল্যের কাহিনী ও নির্দোষ সুখের কাহিনী। আর আমি এই দুটো অর্থেরই নামকরণ করেছি। আর বিহঙ্গিনী মানে হচ্ছে পাখি। আমার মা আমাকে বিহঙ্গিনী হতে বলেছে। মুক্ত পাখির মতো আমার সবখানে বিচরণ। আমার জীবনে অন্য কারো জন্য কোনো দায় নেই। আমি আমার কাছে সবার আগে। মুখর মেহবিনের কথায় অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে রইল। ও বুঝতে পারলো এই মেহবিনকে যেমন দেখতে তেমনটা সে মোটেও নয়। ও ভীষণ জানতে ইচ্ছে হলো ওই বিহঙ্গিনী কে। মুখর ওর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনি কারো কোনো দায় রাখবেন না বলেই কি আমাকে গ্রহণ করছেন? মেহবিন হাসলো আর বলল, কাব্য অর্থ আরেকটা আছে, সুখী জীবন। তাহলেই বুঝুন। আমি বিহঙ্গিনীর কাব্য হতে চাই, আর সেই সাথে বিহঙ্গিনীকে জানতে চাই। তবুও কি আপনি বাঁধ সাধবেন? মেহবিন বৃষ্টির মধ্যেই সেখান থেকে বেরিয়ে এলো। কয়েক পা এগিয়ে গিয়ে আবার পেছনে মুখরের দিকে তাকিয়ে একটু চিৎকার করে বলল, এই বিহঙ্গিনীকে জানতে চাইবেন না মুখর শাহরিয়ার? তাহলে শূন্য হাতে ফিরতে হবে আপনাকে। বলে মেহবিন বৃষ্টির মধ্যে চলে গেল। মুখর অদ্ভুতভাবে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ও নিজেও বেরিয়ে পড়ল নিজের গন্তব্যে। বাড়িতে সবাই মুখরের বিষয়ের কথা বলছে। মুখর বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরল। ওকে দেখে সবাই চুপ হয়ে গেল। তা দেখে মুখর বলল, আমি আসার সাথে সাথে সবাই চুপ হলে কেন? তখন মুখরের মা বলল, ঠিক আছে। মুখর ওপরে গিয়ে ফ্রেশ হয়ে এলো। মিসেস মাহফুজ কফি দিলেন ওকে। ও সোফায় বসে বলল, বলো এখন কি ব্যাপার? তখন আসিয়া খাতুন বললেন, নাতি, তোমার জন্য নাত বউ পাইয়া গেছি। মুখর আসিয়া খাতুনের কথাই ড্যাব ড্যাব করে ওনার দিকে তাকিয়ে রইল আর বলল, মানে? তোমার মেহবিন কে কেমন লাগে নাতি? মেহবিনের কথা শুনে ওর মনে তো লাড্ডু ফুটতে লাগলো, তবুও মুখে বলল, ভালোই তো, কেন? মুখর সবে কফিটা মুখে দেবে এমন সময় আসিয়া খাতুন বলল, নাত বউ হিসেবে মেহবিনকেই আমাদের সবার পছন্দ হয়েছে। মুখর কথাটা শুনে যেন কফি গেলার কথা ভুলে গেল। ও কোনো রকমে কফি গিলে বলল, মানে কি? মানে হলো এটাই, আমার মেহবিনকে তোমার জন্য পছন্দ করছি। ও আচ্ছা। তুমি খুশি হয়েছো না? মানে তোমার পছন্দ হয় ওরে? তোমরা যখন পছন্দ করেছো তাহলে এখানে আর না করার কি আছে? বলে মুখর উঠে চলে এলো। ও আসতেই সবাই হেসে ফেলল, কারণ ওনারা জানেন মুখর মেহবিনকে পছন্দ করে আর বাড়ির সবারই মেহবিনকে পছন্দ। কিন্তু মুখর এমন ভাব ধরলো যেন ওর কিছু যায় আসে না। এদিকে মুখর এসে নিজের ঘরে একাই গান বাজনা ছাড়াই নাচতে লাগলো আর বলল, পাঞ্জাবি হলে তোমার এখন বিয়ের রং লাগবে। এবার আর বিহঙ্গিনী নিশ্চয় না করতে পারবে না। শুক্রিয়া আল্লাহ। মুখর মুচকি হেসে ফেসবুকে ঢুকলো আর ঢুকে কাব্যের বিহঙ্গিনী পেজের পোস্ট থেকে কিছুটা অবাকই হলো। আমাকে অন্যদের সাথে গুলিয়ে ফেলো না, না হলে শূন্য হাতে ফিরতে হবে তোমায়। মেহবিন শান্ত হয়ে বসে আছে সারিয়ার পরিবারের সামনে।
কাল হুট করেই মাহবুব সারিয়ারের কাছে এসেছিলেন তার কলেজে, এই বলতে কালকে তার বাড়িতে যেতে হবে। মেহবিন মানা করেছিল, তবে সে অনেক অনুরোধ করার পর মেহবিন রাজি হয়েছে। তবে সে এটাও বলেছে কাউকে পাঠাতে হবে না, সে নিজেই চলে যাবে সারিয়ার ভিলায়। মাহবুব সারিয়ার আর কিছু বলেননি। অতপর মেহবিন কাজে এসেছে সারিয়ার ভিলায়। সে আসতেই সবাই খুশিতে গদগদ হয়ে পড়েছে। আসিয়া খাতুন আর মিসেস মাহফুজ পারলে তো মেহবিনকে কোলে বসিয়ে রাখে। তাদের এই অতিরিক্ত জিনিস দেখে মেহবিন মনে মনে ভাবল কিছু তো একটা ব্যাপার আছে, তবে প্রকাশ করলো না। আসার পর থেকে একবারও মুখরের সাথে দেখা হয়নি। এই নিয়ে মেহবিন অবশ্য মনে মনে হাঁপ ছেড়েছে। দুপুরবেলা হতেই সবাই খেতে বসেছে, তখন আগমন ঘটে মুখরের। মুখর আজ মেহবিনের দিকে না তাকিয়ে চুপচাপ খেতে বসলো। আসিয়া খাতুন খুব যত্ন সহকারে মেহবিনকে খাবার খাওয়ালেন। খাওয়া শেষে সকলেই সোফায় বসলো। মুখরও বসলো। আসিয়া খাতুন মেহবিনের পাশে বসলো আর বলল, মেহুই কইতাছি, তুমি আবার কিছু মনে কইরো না। তুমিও তো আমার নাতনির মতোই। সমস্যা নেই দাদি, আপনি বলুন। আসলে তুমি বুদ্ধিমতী বিচক্ষণ মাইয়া, তাই সরাসরি কই আমরা সবাই মিলা সিদ্ধান্ত নিছি মুখরের সাথে তোমার বিয়ার। আসিয়া খাতুনের কথা শুনে মেহবিন মনে হয় থমকে গেল। ও আগে মুখরের দিকে তাকালে মুখর নিজের মনে কি যেন দেখছে, তা দেখে ও চোখ সরিয়ে আসিয়া খাতুনের দিকে তাকিয়ে বলল, আমি এখন বিয়ে করতে চাই না। আরে সমস্যা নাই, আমরা তোমার অবস্থা বুঝতে পারছি। তুমি হয়তো পড়াশোনা শেষ করে বিয়ে করতে চাইছিলে। তোমার কথা ভাইবা আমরা সিদ্ধান্ত নিছি এখন আকদ কইরা রাখমু। তোমার পড়াশোনা শেষ হলে না হয় একেবারে ধুমধাম করে ঘরে তুলবো। আসলে দাদি, আমি আরে আমার নাতির বয়স হইছে তো বিয়ার, পড়াশোনা শেষ কইরা এখন পুলিশ হইছে। আমার নাতি পুলা খারাপ না, তোমারে সুখে রাখবো। তাছাড়া আমরাও তো আছি, তুমি তোমার মা বাবারে খবর দাও, তাগোর সাথে আমরা কথা কমু। মেহবিন এবার শান্ত স্বরেই বলল। আমার কেউ নেই, আমি এতিম। মেহবিনের এই শান্ত স্বরে বলা কথাটা কেউ সহজভাবে নিতে পারল না। আসিয়া খাতুন অদ্ভুতভাবে মেহবিনের দিকে তাকিয়ে রইল। মুখরও এবার তাকিয়েছে। সবাই কিছুক্ষণ মৌন রইল। তখন মেহবিন আবার বলল, আমি জানতাম না এবং বুঝতেও পারিনি এই বিষয়ে কথা বলতে আপনারা আমায় এখানে রেখেছেন। তখন মাহবুব সারিয়ার বললেন, মেহবিন, তোমার পরিবার নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা তোমার জন্য আমার ছেলের সাথে প্রস্তাব রেখেছি, তোমার পরিবার দেখে নয়, তাই না? এখন বলো, তোমার গার্ডিয়ান কি কেউ আছে? তার সাথে কথা বলে আমরা তোমাদের বিয়ের কথা পাকা করতে পারি। তখন মেহবিন মুচকি হেসে বলল, আমার কেউ নেই আঙ্কেল, আমিই সব, এবং আমার নিজের দায়িত্ব, আমার সব কিছু আমি নিজেই বহন করি। তাহলে তুমি বলো, তুমি রাজি কিনা? মেহবিন উঠে দাঁড়িয়ে বলল, আমার কিছুদিন সময় লাগবে, আমি কয়েকদিন পর আপনাকে আমার সিদ্ধান্ত জানাচ্ছি। আসছি আঙ্কেল। মা, তুমি কোনো কথা বললে না যে? আসিয়া খাতুন বললেন, শেষমেশ আমার নাতির বউ একজন এতিম মাইয়া। মানে কি বলতে চাইছো তুমি? আরে তেমন কিছুই না, আমি ভাবছিলাম আমার নাতি শ্বশুর বাড়িতে মেলা আনন্দ করব, খাইবো দাইবো, কিন্তু কপালে নাই। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, আমার কোনো আপত্তি নাই। বলেই তিনি চলে গেলেন। তিনি ভেতরে ভেতরে খুব একটা রাজি নন। তিনি মেহবিনকে এই কয়েকদিনে বেশ অনেকটাই আপন করে নিয়েছে, কিন্তু আর কেউ নেই শুনে তাকে মেহবিনের মুখরের বউ হিসাবে মেনে নিতে কষ্ট হচ্ছে। তার ধারণা একটা পরিবারহীন মেয়ে কখনো পরিবারের সম্পর্কে গুরুত্ব বুঝবে না। তার ওপর একা একা থাকে সে তো আরও বুঝবে না যদি ওর কারণে পরিবার ভাঙন সৃষ্টি হয়। উনি ভেতরে ভেতরে মেহবিনকে বউ করা নিয়ে দ্বিধায় ভুগছেন। এখন তো পেছাতেও পারবে না, কারণ সবার আগে উনি বলেছেন মেহবিনকে নাত বউ করবে। কিন্তু এখন তিনি মনে মনে বলছেন মেহবিন যাতে রাজি না হয়। এদিকে মুখর ভাবছে অন্য কিছু। যদি মেহবিন রাজি না হয়, ওর মুখ দেখে কিছু বোঝাও গেল না। ও মেহবিনের সাথে দেখা করতে চাইলো। তার আগে ওর ফোনে একটা মেসেজ এলো, মেহবিন একটা লেকের ধারে ওকে ডেকেছে। মুখর দেরি না করে বেরিয়ে পড়ল।
পরন্ত বিকেল মুখর লেকের ধারে গিয়ে দেখলো মেহবিন বেঞ্চে বসে আছে। ও গিয়ে ওপর পাশে দাঁড়ালো। মেহবিন মুখরের অস্তিত্ব টের পেয়ে বলল। বসুন। মুখর বসলো। তখন মেহবিন বলল, আমাকে বিয়ে করার জন্য পরিবার কেউ জানিয়েছেন? আপনি কি ভেবেছেন আপনার পরিবার প্রস্তাব দিলে আমি নাকচ করতে পারবো না? মুখর মনে মনে হাসলো। ও কিছুটা সেরকম ভেবেছে, তবে বিয়ের বিষয়টা তো জানায়নি। মুখর বলল, না, আমি পরিবারকে জানাইনি, বরং তারা আমাকে জানিয়েছে যে তারা আমার বউ হিসেবে আপনাকে পছন্দ করেছে। আর এই বিষয়ে আপনি কিছুই বলেননি যে আপনি আমায় প্রস্তাব দিয়েছিলেন, আমি নাকচ করে দিয়েছি? না, আসলে আপনাকে কেউ নাকচ করেছে এটা বলতে আপনি নিজেকে ছোট ভেবেছেন? যে আপনার মতো মানুষকে কেউ রিজেক্ট করতে পারে এটা আপনার জন্য অসম্মানের। ব্যাপারটা পুরোপুরি তেমন না, তবে কিছুটা আছে। আমি আপনাকে আমার প্রাপ্তির খাতায় রাখতে চাই বিহঙ্গিনী। অপ্রাপ্তিকে আপনি এতটা ভয় পান কেন? আপনাদের কিসের এত তাড়া প্রাপ্তির? কই, আমি তো কখনো প্রাপ্তি নিয়ে তাড়াহুড়ো করিনি। সারা জীবন তো অপ্রাপ্তি নিয়েই কাটিয়ে দিলাম। অপ্রাপ্তি তো কঠিন কিছু না, দিব্যি হেসে খেলে নিঃসঙ্গতায় জীবন কেটে যায়। মেহবিনের এরকম কথায় মুখর একটু থমকালো। ও কসমিন কালেও ভাবেনি মেহবিন ওকে এরকম কিছু বলবে। ও বলল, আপনার কিসে ভয়? আপনি কেন কোনো সম্পর্কে জড়াতে চান না? কেন অন্যের দায় নিতে চান না? মেহবিন কিছু বলল না এ বিষয়ে, তবে এটুকু বলল, আমাকে অপ্রাপ্তির খাতায় না রাখলে কি খুব ক্ষতি হবে আপনার? এটা তো আমিও বলতে পারি। আমাকে প্রাপ্তির খাতায় রাখলে কি খুব ক্ষতি হবে আপনার? মেহবিন মুখরের দিকে তাকালো। মুখর মুচকি হেসে ওর দিকে তাকিয়ে আছে। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেললো। এই মানুষটা ওকে যে খুব ভালোবাসে এটাও মুখরের চোখ দেখে উপলব্ধি করতে পারছে। মুখরের মুখে হাসি থাকলেও চোখ দুটো ছলছল করছে। মেহবিন কিছু বলবে তার আগে মুখর বলল, আমাকে আপনার প্রাপ্তির খাতায় নাম লেখাতে চান না অপ্রাপ্তির খাতায়? এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। যদি চান প্রাপ্তির খাতায় নাম লেখাতে, তবে আমি আমার সর্বোচ্চটা দেব আপনার হাতে। কিন্তু যদি অপ্রাপ্তির খাতায় নাম লেখাতে চান, তাহলে আমি নিজ থেকেই চলে যাব। বলেই মুখর চলে গেল। মেহবিন কিছু বলতে চাইলেও বলতে পারল না। মেহবিন নিজের সম্পর্কে আর তার জীবন নিয়ে কিভাবে সেটা একমাত্র ও নিজেই বলতে পারবে। ওর আজ ভীষণ অসহায় লাগছে। মুখর ওকে ভালোবাসে এটা ও প্রথম দিনই বুঝতে পেরেছিল, কিন্তু এই ছন্নছাড়া বিহঙ্গিনীর সাথে ও মুখরের জীবনটা জড়াতে চায় না। ওর নিজের জীবনের কোনো ভরসা নেই। তাছাড়া ও বিচ্ছেদে ভীষণ ভয় পায়। ওর মাকে হারানোর পর থেকে ও তেমনভাবে কাউকেই আপন করতে পারে না। করেছিল রায়কে, করেছিল ও ছেড়ে চলে গেছে। সাবিনা আহমেদকে করেছিল, তিনি চেয়েও মেহবিনের সাথে থাকতে পারেননি। এরপর আলম আহমেদ এত বছর পর ওকে ছুঁড়ে ফেলেছে, এটাও ভুলেনি। ওর প্রিয় মানুষগুলোই ওকে ছেড়ে চলে যায়। এই জন্যই প্রিয় মানুষ বানাতে চায় না। তখনই ঝুম করে বৃষ্টি শুরু হলো। মেহবিন উঠল না, সেখানেই বসে বসে ভিজতে লাগলো। বেশ ঘন্টাখানেক ভিজল। তখন হুট করেই বুঝতে পারলো বৃষ্টি ওর মাথার ওপর পড়ছে না। ওপাশে তাকাতেই দেখলো শেখ শাহনওয়াজ ছাতা ধরে দাঁড়িয়ে আছে। মেহবিন সেদিকে তাকিয়ে অন্যদিকে ঘুরে গেল। তখন শেখ শাহনওয়াজ বললেন, কি মেহবিন মুস্কান, ভয় পেয়ে গেলে নাকি? মেহবিন শেখ শাহনওয়াজের কথায় তার ভুরু কুঁচকে তাকালো আর বলল, মানে এটাও মেহবিন মুস্কান সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছে, কারণ সে তার দায়িত্ব পালন করতে পারবে। সে সম্পর্ক মানে বোঝে না। একদম ভুলভাল কথা বলবেন না। মেহবিন কিছুই বলল না, চুপ করে রইল। শেখ শাহনওয়াজ অনেক কিছু বললেন, মেহবিন তবুও রিয়াক্ট করলো না। সে শান্ত মস্তিষ্কে কথাগুলো শুনলো। মেহবিনকে অপমানও করলো। মেহবিন তবুও কিছু বলল না। সবশেষে মেহবিন মুচকি হেসে শেখ শাহনওয়াজের দিকে তাকিয়ে বলল, তা এই মেয়েটাকে পরিবারহীন ছন্ন ছাড়া কে করেছে? শেখ শাহনওয়াজ? আরে বাপরে, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভুলে কেউ আমাকে রাস্তায় মরার জন্য ছেড়ে দিয়েছিল। আচ্ছা, অ্যাক্সিডেন্টে যদি আমি শুধু আহত না হয়ে একেবারে মরে যেতাম তাহলে কি হতো বলুন তো? বলুন না কি হতো? তাহলে আর এই মেয়েটাকে ছন্ন ছাড়া পাখির মতো বাঁচতে হতো না। ঠিক বললাম তো? ইস, মেয়েটা সম্পর্কের মানে বোঝে না। সে কি করে একটা সম্পর্ক গড়ে তুলতে পারে বলুন তো? লাস্টের কথাগুলো মেহবিন ভুরু নাচিয়ে নাচিয়ে বলল।
শেখ শাহনওয়াজ হতভম্ব হয়ে দেখলো শুধু। মেহবিন উঠে দাঁড়ালো আর লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো। ওকে দেখে মনে হচ্ছে 5 বছরের কোনো বাচ্চা বৃষ্টির মজা নিচ্ছে। মেহবিনের ঠান্ডা মাথায় ওরা অপমানে শেখ শাহনওয়াজের মাথা নিচু হয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, ঠান্ডা মাঠে মুচকি এসে অপমান করা আর ঠান্ডা মাঠে খুন করা একই ব্যাপার। আর আপনি ঠান্ডা মাথায় খুন করতে বেশ ভালোই পারেন আম্মা। আমি তো এসেছিলাম আপনাকে রাগিয়ে দিতে যেন। আপনি রাগের মাথায় সিদ্ধান্ত নেই মুখরকে বিয়ে করার। মুখর খুব ভালো ছেলে আর এই মুহূর্তে আপনার একটা ছাড় দরকার, আর তাছাড়া মুখর আপনাকে অনেক সুখে রাখবে। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আপনি তো সবার মতো নন যে রাগের মাথায় কথা বলবে বা সিদ্ধান্ত নেবে। তবে আমি কি বুঝতেই পারলাম না আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আপনি এমন কেন আম্মা? আপনার কি আমার উপর একটুও ভরসা নেই?